80-র দশকেই বাংলাদেশ থেকে প্রায় 200 জনের দল আফগানিস্তানে যায় ট্রেনিং নিতে। তখন জেনারেল জিয়া ক্ষমতায় বাংলাদেশে। 2003 সালে প্রায় 3000 মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটা ট্রেনিং তৈরি করে এবং তাদেরকে রিক্রুট করে লস্কর-ই তৈবা। লস্কর-ই তৈবার ছায়া সংগঠন ছিল হুজি বাংলাদেশ। তারপর 96 সালে যখন ক্ষমতার পরিবর্তন আসে তখন আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতায় প্রত্যাবর্তন করেন। শুরুতে দেখা গেছিল যে তিনিও মাথায় হিজাব টেনে জনসভায় ভাষণ দিচ্ছেন এবং যথেষ্ট মৌলবাদকে তিনি তোয়াজ করেই চলতেন, যাতে তারা তার বিরুদ্ধে খুব বেশি এরকম হিংসাত্মক না হয়ে ওঠে। যে বাংলাদেশের 90-এর দশকে জামালপুরে সেখানে একটি সংগঠনের জন্ম হয়, যার নাম হচ্ছে জামাতুল মুজাহিদিন, JMB বাংলাদেশ, যার নেতার নাম বাংলা ভাই। 2005 সাল 17ই আগস্ট বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলায় 459টি সেখানে বিস্ফোরণ সংঘটিত হয়। আমরা হচ্ছি তালিবান, বাংলা হবে আফগান। অর্থাৎ কোথাও একটা আফগানিস্তানের ছায়া এসে পড়ে বাংলাদেশে। জায়গায় জায়গায় সেখানে তৈরি হয় মাদ্রাসা। প্রায় মাদ্রাসার সংখ্যা বেড়ে দাঁড়ায় 15,000-এরও বেশি। আরও বড় ঘটনাটি ঘটে 2016 সালের 1 জুলাই। ভয়ঙ্কর ঘটনা। সে ঘটনাটি হচ্ছে হোলি আর্টিজান নামে একটি রেস্টুরেন্ট। 2016 সালে হোলি আর্টিজান রেস্টুরেন্টের দখল নেয় 5টি জঙ্গি গোষ্ঠী, যারা সরাসরিভাবে ইসলামিক স্টেটের দ্বারা প্রভাবিত। প্রশ্ন উঠতে থাকে, বাংলাদেশ কি ক্রমশ আফগানিস্তানের পথে এগোচ্ছে? যে বাংলাদেশ হবে একটি ইসলামিক রাষ্ট্র, বাংলাদেশে সেখানে গণতন্ত্র বা হচ্ছে ধর্মনিরপেক্ষতার কোনো রকম জায়গা থাকবে না। তার কারণ বাংলাদেশের এক বিস্তীর্ণ সীমানা জুড়ে রয়েছে হচ্ছে ভারত, আর অন্যদিকে রয়েছে মায়ানমার। সুতরাং এটা বাংলাদেশের কাছে এখন এক জীবন মরণ প্রশ্ন। সরকারি চাকরির দখল চলছে বিভিন্ন জায়গায়, ফুঁসে উঠেছেন এবার সরকারি কর্মচারী। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই একের পর এক জঙ্গি সংগঠনের শীর্ষ সন্ত্রাসী নেতারা জেল থেকে বেরিয়ে আসছেন এবং বেরিয়ে আসার পর তারা বলছেন জাস্টিস প্রিভেইল, আমরা নির্দোষ, স্বাধীন বাংলাদেশের মুক্ত নাগরিক আমরা। এই যে ATM আবদুল্লাহ তিনি হয়েছেন রিলিজড, ATM আজাহার উদ্দিন, এবং তার রিলিজের পর তার আইনজীবীর বক্তব্য, ইনোসেন্ট ম্যান, এত ইনোসেন্ট ম্যান, যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকার বাহিনীর হয়ে বাড়ি চিনিয়ে দেওয়া, খুন, জখম এবং মহিলাদেরকে তুলে নিয়ে এসে ধর্ষণ, পাকিস্তানি সেনাবাহিনীর ব্যারাকে পাঠানোর জবরদস্তি, নানা রকম অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে তিনি বিচারাধীন হিসাবে দণ্ড তিনি প্রাপ্ত হয়েছিলেন, জেলে ছিলেন, তিনি বেরিয়ে এসেছেন। এই করতে করতে একটা জিনিস মনে হচ্ছিল যে ইউনূস সরকার কি জঙ্গিবাদের কাছে পুরোপুরি আপোষ করেছে, একেবারে তাদের হাতের পুতুল হয়ে গেছে। ঠিক যেরকমভাবে নড়তে বলছেন তিনি সেইভাবে নড়ছেন, যেভাবে যেতে বলছেন সেভাবেই যাচ্ছেন। কিন্তু এমনটা তো হবার কথা ছিল না। ভদ্রলোকের কি কোনো রকম রাজনৈতিক অভিধা নেই, ভদ্রলোকের কোনো রকম রাজনৈতিক অতীত ইতিহাস নেই। যেটুকুনি আছে 3 সপ্তাহের একটি ব্যর্থ ইতিহাস আছে, কিন্তু তার তো একটা সম্মান আছে, আন্তর্জাতিক পরিচিতি আছে। গোটা বিশ্বের কাছে 80-র দশক থেকেই যখন ইসলামিক টেররিজম ধীরে ধীরে একটা মাত্রা পাচ্ছে, আফগানিস্তানে সোভিয়েত সরকার এবং তাদের সমর্থিত সরকারকে ফেলে দেওয়ার জন্য সেখানে তৈরি হয়েছে তালেবানরা।
প্রশিক্ষণ নিচ্ছে, পাকিস্তানে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে, আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে, রুক্ষ ধূসর প্রান্তগুলোতে সেখানে টেররিস্ট ক্যাম্পগুলো তৈরি হয়েছে প্রশিক্ষণের জন্য। ঠিক সেই সময় 80-র দশকেই বাংলাদেশ থেকে প্রায় 200 জনের দল আফগানিস্তানে যায় ট্রেনিং নিতে। তখন জেনারেল জিয়া ক্ষমতায় বাংলাদেশে, এবং আফগানিস্তানে গিয়ে তারা প্রশিক্ষণ নেয়। যেহেতু সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে লড়াইটা চলছে তালেবানের, এবং তাকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তখন বাংলাদেশ সরকারও কে আফগানিস্তানে যাচ্ছে ট্রেনিং নিচ্ছে তাতে কিছু যায় আসে না, তার কারণ মার্কিন দেশ থেকে পর্যাপ্ত অর্থ সাহায্য বাংলাদেশ তখন পাচ্ছে না। তখনও অবধি জঙ্গিদের কার্যকলাপের হাব তৈরি হয়নি। বাংলাদেশের যদি আমরা গঠনের ইতিহাস দেখি, 72 থেকে যদি 97 সালের একটা পর্যায়ক্রমকে দেখি, 72 থেকে 75 সাল বাংলাদেশে বিভিন্ন কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, জাসাদ, বাসাদ, এরকম অনেকেই রয়েছেন যারা চীন পন্থার রাজনীতি বা দর্শনে বিশ্বাস করতেন, এবং তারা মনে করতেন সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়েই বাংলাদেশকে একটি সাম্যবাদী শ্রমিক কৃষকের বাংলাদেশ তৈরি করবেন। অনেকে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। সিরাজুল ইসলামের নাম আপনারা অনেকেই জানেন, যারা বাংলাদেশের মানুষ, তাদের কাছে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। যারা দেখছেন আমার এই ভিডিওটি তারাও জানুন যে বাংলাদেশে 72 থেকে 75 এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল, এবং মুজিবুর রহমান এই পরিস্থিতিকে কেন্দ্র করে, এবং যেহেতু একটা সোভিয়েত ইউনিয়নের ব্যাকিংও তার উপর ছিল, তিনি চেয়েছিলেন বাকশাল তৈরি করতে, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা। এই বাকশাল গঠনের পরে বাকিরা কিন্তু অত্যন্তভাবে ক্ষিপ্ত এবং ক্রুদ্ধ হয়ে উঠল। বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত পাকিস্তানপন্থী, যে সমস্ত মৌলবী যারা ছিলেন বা যারা ছিলেন মুফতি উলেমা, অনেকেই তারা সংগঠিত হলেন, এবং কোথাও একটা জায়গায় সেনাবাহিনীর মধ্যেও সেটা সংক্রামিত হয়েছিল যে বাংলাদেশকে শেখ মুজিব তার একটা পরিবারতন্ত্রকে কায়েম করতে চান। আসলে শেখ মুজিব চেয়েছিলেন, অনেকেই যারা শেখ মুজিবকে নিয়ে গবেষণা করেছেন তারা মনে করেছিলেন যে বাকশাল গঠনের মধ্যে দিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে একটা পুনর্গঠন করার প্রক্রিয়া তার ছিল, এবং সেই প্রক্রিয়া তিনি যদি সফল হতেন হয়তোবা পরবর্তী ক্ষেত্রে গণতন্ত্রে তিনি ফিরে আসতেন। কিন্তু সে সুযোগ আর তার ঘটেনি। 1975 সালের 14ই অগাস্ট মধ্যরাতে তাকে সপরিবারে খুন করা হয়। এর পরের ইতিহাস, বাংলাদেশে অনেকগুলো এরকম জঙ্গি নাশকতামূলক কার্যকলাপ হয়েছিল, যেগুলোকে অনেকটা নকশালবাদ বা ভারতে যেরকম মাওবাদী রাজনীতি বা হচ্ছে যেভাবে রাষ্ট্র ক্ষমতাকে তারা পরিবর্তন করতে চান, সেরকমভাবেই একটা জোরালো না হলেও বেশ কিছুটা জোরেই বলতে হয়, মৃদুস্বরে তো নয়, তারা কি সশস্ত্র আন্দোলনের ডাক দিয়েছিলেন। কিন্তু সেগুলো আস্তে আস্তে সময়ের নিয়মে সেগুলো আস্তে আস্তে ম্লান হয়ে যায়। তারপর শান্তিবাহিনীর তার হিংসাত্মক জঙ্গি কার্যকলাপ হয়েছিল, কিন্তু এগুলো সবই ছিল হচ্ছে একেবারেই বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে। যে যে জনগোষ্ঠীগুলো সেইভাবে বাড়তে পারছে না বা তাদের সুযোগ সমৃদ্ধি ঘটছে না, তাদের নিয়ে আন্দোলনে এই শান্তিবাহিনীটা চট্টগ্রামে তৈরি হয়েছিল। মূলত বিভিন্ন নৃগোষ্ঠীগুলো যেগুলো রয়েছে তারা উগ্র বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে একটা আওয়াজ তুলেছিল, এবং এই শান্তিবাহিনী যথেষ্ট পরিমাণে তারা একটা সশস্ত্র আন্দোলন দিয়েছিল, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের উপর সেরকম কোনো আঁচড় কাটতে পারেনি। 80-র দশকে যখন আফগানিস্তানের এই পরিস্থিতি তৈরি হলো এবং বাংলাদেশ থেকে অনেকেই গেলেন, বেশ কিছু মাদ্রাসা তৈরি হতে থাকলো। 2003 সালে প্রায় 3000 মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটা ট্রেনিং তৈরি করে এবং তাদেরকে রিক্রুট করে লস্কর-ই তৈবা। লস্কর-ই তৈবার ছায়া সংগঠন ছিল হুজি বাংলাদেশ। 2003 সালের এটা ঘটনা। তার আগে 2001 সালে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ক্ষমতায় আসে। এর আগে 1991 থেকে 96 সাল বাংলাদেশে ক্ষমতায় আসেন খালেদা জিয়া। তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন, কিন্তু সরাসরিভাবে জামাত এবং ইসলামিক
যে সমস্ত গোষ্ঠীগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরকে যথেষ্ট তোষণ করে তিনি চলতেন। তারপর 96 সালে যখন ক্ষমতার পরিবর্তন আসে, তখন আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতায় প্রত্যাবর্তন করেন। শুরুতে দেখা গেছিল যে তিনিও মাথায় হিজাব টেনে জনসভায় ভাষণ দিচ্ছেন এবং যথেষ্ট মৌলবাদকে তিনি তোয়াজ করেই চলতেন, যাতে তার বিরুদ্ধে খুব বেশি এরকম হিংসাত্মক না হয়ে ওঠে। তারপর আবার 2001 সাল আসে। 2001 সালে আবার খালেদা জিয়া ক্ষমতায় আসেন এবং বিএনপি সাথে জামাত ইসলামীর এই জোটটা তৈরি হয়েছিল এবং 2003-04 সাল নাগাদ, সম্ভবত 2004 সাল নাগাদ, বাংলাদেশে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আপনাদের অনেকেরই মনে আছে যে বাংলাদেশের 90-এর দশকে জামালপুরে সেখানে একটি সংগঠনের জন্ম হয়, যার নাম হচ্ছে জামাতুল মুজাহিদিন, জেএমবি বাংলাদেশ, যার নেতার নাম বাংলা ভাই। 2005 সাল 17ই আগস্ট বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলায় 459টি সেখানে বিস্ফোরণ সংঘটিত হয়। সিরিয়াল ব্লাস্ট, একের পর এক জায়গায়। বাজারের মধ্যে কোথাও বিস্ফোরণ হচ্ছে, তো কোথাও হচ্ছে আদালত চত্বরে, কোথাও হচ্ছে সচিবালয়ের মধ্যে, কোথাও হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। সে এক ত্রাহি অবস্থা এবং গোটা ঘটনার দায় নেয় হচ্ছে জামাতুল বাংলাদেশ, যেটি লস্কর-ই তৈবার একটি ছায়া সংগঠন। এদের অনেকেরই ট্রেনিং হয়েছিল আফগানিস্তানে। 2005 সালে একটা সফল এই ধরনের বিস্ফোরণ ঘটানোর পর বাংলাদেশ জুড়ে হইচই শুরু হয়ে যায় এবং 2001 সালে যখন বিএনপি এবং জামাত ক্ষমতায় আসীন হয়, তখন বাংলাদেশে তো একটা চালু স্লোগানই ছিল। স্লোগানটা হচ্ছে এই, বাংলা হবে আফগান, আমরা হচ্ছি তালিবান, বাংলা হবে আফগান। অর্থাৎ কোথাও একটা আফগানিস্তানের ছায়া এসে পড়ে বাংলাদেশে। জায়গায় জায়গায় সেখানে তৈরি হয় মাদ্রাসা, প্রায় মাদ্রাসার সংখ্যা বেড়ে দাঁড়ায় 15,000-এরও বেশি এবং তার থেকে অনেকেই তালিম প্রাপ্ত, তাদেরকে নিয়ে রিক্রুট করতে থাকে বিভিন্ন সংগঠন। এরপর ঘটনাক্রম আরও হতে থাকে। প্রায় 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশে 499টা এই ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম এবং বিস্ফোরণের ঘটনা ঘটে বিভিন্ন রকমভাবে। 2015 থেকে আজ 2025, এই 10 বছরে সংখ্যাটা আরও বেড়ে 3 গুণের বেশি হবে। তার কারণ এখনো পর্যন্ত সমস্ত তথ্য আসছে না, সমস্ত ডেটাকে অ্যাসেম্বলিং করার মতো ক্ষেত্রে এআই নির্ভর যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে, সেই গ্রক্স হোক বা অন্যান্য কিছু হোক, তাদের কাছে প্রশ্ন করলো তারাও কি একই বলছে যে ডেটাগুলোর ক্ষেত্রে কিন্তু সবকটা পর্যাপ্তভাবে অ্যাভেলেবেল নয়। এর মধ্যে কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা কৌশল রয়েছে। বিভিন্ন সংগঠন হয়েছে, সেই সংগঠনের বিভিন্ন রকম কার্যকলাপ হয়েছে, কিন্তু প্রতিবারই দেখা গেছে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, তারা কিন্তু বলেছে যে না না, এই ধরনের কোনো বিদেশি সংগঠন বা বিদেশ দ্বারা অর্থপুষ্ট কোনো সংগঠন বাংলাদেশে নেই। তারপর ঘটনার পর যখন ক্র্যাকডাউন হয়েছে, ক্র্যাকডাউন হবার সাথে সাথে রাতারাতি সাইনবোর্ড বদলে ফেলে নতুন সংগঠন তৈরি হয়ে গেছে। অর্থাৎ পুরনো সংগঠন তার সাইনবোর্ড বদলে ফেলে আরও 3-4টে সংগঠনের জন্ম হয়ে গেছে। এরকমভাবেই বাংলাদেশে চলতে থেকেছে। এরপর আরও বড় ঘটনাটি ঘটে 2016 সালের 1 জুলাই। ভয়ঙ্কর ঘটনা। সে ঘটনাটি হচ্ছে হোলি আর্টিজান নামে একটি রেস্টুরেন্ট। 2016 সালে হোলি আর্টিজান রেস্টুরেন্টের দখল নেয় 5টি জঙ্গি গোষ্ঠী, যারা সরাসরিভাবে ইসলামিক স্টেটের দ্বারা প্রভাবিত, এবং তারা দখল নেয় এবং সেখানে অনেক বিদেশি অতিথি অভ্যাগত যারা রয়েছেন, অনেকে হোলি আর্টিজানে যান, রেস্তোরাঁ এবং সেখানে বেকারি আছে, নানা ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় ঢাকার অদূরে, বেশ পপুলার, যে কারণে বিদেশিরা ওখানে যান এবং সেটাকে খুব বুঝে শুনে অত্যন্ত ঠান্ডা মাথায় ছক করে রেকি করে সেটাকে টার্গেট করা হয় এবং তাদেরকে জিম্মি করে, বন্দি করে। বিভিন্ন যারা ক্রেতা সেই সময় ভেতরে ছিলেন, তার মধ্যে প্রচুর বিদেশি ছিলেন। 20 জনকে হত্যা করে
এবং তারপর 12 ঘন্টা ধরে চলে অ্যাকশন। 20 জনের মধ্যে 18 জনই ছিল হচ্ছে বিদেশি। এরপরই পাশ্চাত্য মিডিয়াতে একেবারে সংবাদ শিরোনামে চলে আসে বাংলাদেশের ঘটনা। তার আগেও বাংলাদেশ শিরোনামে এসেছে, 2000 সালে এসেছে, 2001 সালে এসেছে, বা বিএনপির সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক হিংসা যা এমন পর্যায়ে পৌঁছে গেছিল যেটাকে বলা যায় জঙ্গি আক্রমণের মতোই এই ধরনের বেশ কিছু আক্রমণ সংগঠিত হয়েছিল, যার মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ, যার দায় সরাসরি এসে পড়ে গিয়ে তারেক রহমানের পর, এবং তারেক রহমানের এবং খালেদা জিয়ার উপর সেই সময় থেকেই একেবারে 36.5 আঁকড়া সম্পর্ক তৈরি হয়ে যায় আওয়ামী লীগ এবং বিএনপির। তারেক রহমান বিদেশে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন, তার উপর সমস্ত মামলাগুলো উঠে গেছে ইউনূস সরকারের সময়, তথাপি তিনি কিন্তু আসছেন না দেশে, অর্থাৎ বাংলাদেশে, বা বাংলাদেশের রাজনৈতিক যে শূন্যতা রয়েছে, অনেক মানুষই মনে করেন এই রাজনৈতিক শূন্যতা থেকে উত্তরণ ঘটাবার ক্ষেত্রে বিএনপির যিনি রয়েছেন তারেক রহমান, বিদেশে রয়েছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান, এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে তিনি বার করতে পারতেন, কিন্তু তথাপি তিনি বাংলাদেশে আসেননি। তিনি প্রতিনিয়ত ভিডিও বার্তার মাধ্যমে বিএনপিকে সজীব রাখার চেষ্টা করছেন, কিন্তু তার কাছে তো সুযোগ ছিল, তথাপি তিনি আসছেন না কেন? ওই যে বললাম, তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, এবং সেনাবাহিনীর একটা বড় অংশ তারা জানে যে বিএনপি জামাতের সম্পর্ক এবং বিএনপির সময় কি কার্যকলাপ হয়েছে, এবং 1980 সালের ঘটনা যখন বললাম, সেই সমস্ত পরম্পরার ক্ষেত্রে বিএনপির উপর বিশ্বাসযোগ্যতার প্রশ্নে আর্মির একটা বড় অংশের নিশ্চয়ই অনাস্থা রয়েছে, এটা অনুমান করা যায়। এর জন্যে ব্যাপক গবেষণার প্রয়োজন হয় না, কিন্তু যখন গবেষণা হয়েছে বাংলাদেশ নিয়ে, বিশেষ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে হয়েছে, প্রিন্সটন ইউনিভার্সিটিতে হয়েছে, বিভিন্ন জায়গায় টেরোরিজম ইন সাউথ ইস্ট এশিয়ার উপর বিভিন্ন গবেষণাপত্র লেখার সময় বাংলাদেশকে নিয়ে একটা কিন্তু সতর্কবার্তা ছিল। সতর্কবার্তাটা 2001 সালের পরে এই সতর্কবার্তাটা ধীরে ধীরে আসতে শুরু করে। প্রশ্ন উঠতে থাকে, বাংলাদেশ কি ক্রমশ আফগানিস্তানের পথে এগোচ্ছে? বাংলাদেশ কি আস্তে আস্তে সম্পূর্ণভাবে মৌলবাদী ইসলামিক যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের হাতেই চলে যাবে? এই প্রশ্নটা কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করে, আর যত এটা উঠতে শুরু করে তত বাংলাদেশের একটা ইমেজ নিয়ে প্রশ্ন আসতে শুরু করে। ইমেজটা হচ্ছে এরকমই, বাংলাদেশের ক্ষেত্রে পাশ্চাত্য দুনিয়া এবং বিশেষ করে ইউরোপ, আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা মনে করে বাংলাদেশ একটি মধ্যমপন্থী, উদার, গণতান্ত্রিক একটি রাষ্ট্র, এরকমই একটা ভাবমূর্তি রয়েছে, এবং সেই ভাবমূর্তির ক্ষেত্রে রীতিমতো কিন্তু এখন আঁচড় পড়ছে। 2016 সালেও যখন হোলি আর্টিজানের ঘটনা ঘটেছিল এবং যখন আইসিস এর দায় যখন নিয়েছিল এবং তাদের যে মুখপত্র, সেই মুখপত্রতে ব্যাপক আকারে হোলি আর্টিজান নিয়ে তারা আলোচনা করেছিল, তখনও কিন্তু শেখ হাসিনা বলেছিলেন না না, হতেই পারে না, আইসিস এখানে আসবেটা কী করে, এখানে জঙ্গি ঘাঁটি হতেই পারে না, আমি অ্যালাউই করব না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি ক্র্যাকডাউন করেছিলেন, এবং সেই ক্র্যাকডাউনের পর বাংলাদেশ জুড়ে কিন্তু নেমে এসেছিল এক অন্য ধরনের চিত্র। সেই চিত্রটা হচ্ছে বাংলাদেশে শুধু সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, তখন আক্রমণের নিশানায় আসতে থাকে হচ্ছে সুফিপন্থী যারা, তারা আহমেদিয়ারাও, এবং বেশ কিছু মাজার পর 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 ধ্বংস হতে শুরু করে। শুধু মন্দির নয়, মাজারও তখন আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সালাফি মতবাদ দ্বারা প্রভাবিত ওয়াবি যারা রয়েছেন, তারা এতটাই শক্তি অর্জন করেন যে বাংলাদেশের সেই সরকারের হুঁশিয়ারি বা কখনো কখনো সেনাবাহিনীর হুঁশিয়ারি তারা গ্রাহ্যের মধ্যেই আনেনি। এইভাবেই চলতে থাকছিল, এবং শেখ হাসিনা মোটামুটিভাবে বাংলাদেশের সেরকম একটা ইমেজ তৈরি করতে পেরেছিলেন, যেখানে একদিকে ইরাক হোক, সিরিয়া হোক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হোক, বা আফ্রিকার বিভিন্ন দেশ, যেখানে নাইজেরিয়াতে বোকো হারামের মতো উগ্রবাদী, জঙ্গি, মৌলবাদী তারা এই ধরনের সন্ত্রাস তৈরি করছে, বিভিন্ন গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, তার মধ্যেও বাংলাদেশে ওই ধরনের একটা ট্রেন্ড থাকলেও বাংলাদেশ একটা মধ্যম, মোটামুটিভাবে একটা উদারনৈতিক দেশ হিসাবে বিশ্বের কাছে একটা নিজেদের উপস্থাপন করতে পেরেছিল। পাশ্চাত্য দুনিয়াও অনেকটা নিশ্চিত হতে পেরেছিলেন যে কোথাও এর মধ্যে
একটা সাফল্য রয়ে গেছে এবং ভারতও অন্তত পূর্ব প্রান্তের দিকে তারা নজর দিয়ে রাখলেও তারা কখনো এরকমভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েনি যে একেবারে মৌলবাদী শক্তি গোটা বাংলাদেশকে ঘিরে ফেলেছে এবং পাকিস্তান ধীরে ধীরে বাংলাদেশকে একটা লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার করছে। এইভাবে চলছিল, কিন্তু 2024 সালে জুলাই মাস থেকে পুরো পরিস্থিতির এক আমূল পরিবর্তন ঘটতে থাকে। পরাজিত শক্তি 1971-এর যে পরাজিত শক্তি পাকিস্তান, সে পাকিস্তান বাংলাদেশকে ধীরে ধীরে গ্রিপ করতে থাকে এবং তার মধ্যে 2015 সালে বড় ঘটনা ঘটে। সেই ঘটনার মধ্যে হচ্ছে পরপর আমরা দেখতে পেয়েছিলাম সে সময় বেশ কিছু ধর্মনিরপেক্ষ ব্লগার তাদেরকে হত্যা করা হয়। যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বা ব্লগার তাদের একের পর এক তাদেরকে কল্লা কেটে নেওয়া হয়, অর্থাৎ তাদের মুণ্ডচ্ছেদ করা হয়। প্রকাশ্য দিবালোকে হয়েছে এরকম ঘটনাও রয়েছে। তারপর অগাস্ট মাসের পর যখন শেখ হাসিনার পতন ঘটল, উল্লাস চারিদিকে এবং সেই দিনে যাদের বিরুদ্ধে রাজাকার বাহিনী বা হচ্ছে আল বাদার আল শামসের সাথে যুক্ত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, তাদেরই মতাদর্শে বিশ্বাসী সেই সমস্ত মানুষদের উল্লাস দেখা গেল। উল্লাস এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে মুজিবুর রহমানকে পরিণত করতে চাইলেন তারা গণশত্রুতে। মুজিবুর রহমানের হচ্ছে প্রিয় তার কৃষক লীগ বা শ্রমিক লীগ, তাদের যারা সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা বাংলাদেশের গ্রামাঞ্চলে থাকেন, তাদের চোখের জল সেদিন হয়তো তারা নিভৃতে ফেলে গেছে। আর সমস্ত শহর বিশেষ করে ঢাকা দখল নিয়েছিল এই হিজবুত তাহরীর মতো সংগঠন, যারা সরাসরিভাবে খিলাফতে বিশ্বাস করে, তারা ইসলামিক খিলাফতে বিশ্বাস করে। 2001 সাল থেকে যে বিশ্বাস জামাতে ইসলামী পোষণ করে এসেছে যে বাংলাদেশ হবে একটি ইসলামিক রাষ্ট্র, বাংলাদেশে সেখানে গণতন্ত্র বা হচ্ছে ধর্মনিরপেক্ষতার কোনো রকম জায়গা থাকবে না, সেই দিকে ধীরে ধীরে এক দৃঢ় পদক্ষেপ তারা নিতে থাকে। এবং তাদের সামনে গিয়ে মধ্যমপন্থী দল হিসাবে আওয়ামী লীগ হোক আর বিএনপির কথা তো বললামই, তার অতীত ইতিহাস যা রয়েছে, ভবিষ্যতে নিঃসন্দেহে এটা বলবো। তবে বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, যে সমস্ত সেনাবাহিনীর বীর অফিসার যারা ছিলেন এবং বিএনপির একটা অন্তত এলিট গোষ্ঠী যারা রয়েছেন, যাদের মধ্যে অনেকে বিদেশে বসবাস করেন, তারা অনেকেই মনে করেন যে ধর্মনিরপেক্ষতার পথ থেকে যদি বাংলাদেশ পুরো যদি 180 ডিগ্রি সরে যায়, তাহলে বিদেশে বাংলাদেশের এক ভয়ঙ্কর ইমেজ ক্রাইসিস হতে চলেছে। বাংলাদেশকে সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশগুলোর সাথে তুলনা করলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কিন্তু ভয়ঙ্কর সমস্যা হবে। তার কারণ বাংলাদেশের এক বিস্তীর্ণ সীমানা জুড়ে রয়েছে হচ্ছে ভারত, আর অন্যদিকে রয়েছে মায়ানমার। সুতরাং এটা বাংলাদেশের কাছে এখন এক জীবন মরণ প্রশ্ন। বাংলাদেশের কাছে এখন যে কোনো একটা পথকে বাছতে হবে, বা সমস্ত পথগুলোর একটা মিলিত হয়েছে এক মধ্যম পথ, তার পথে ফিরে আসতে হবে যেটা বাংলাদেশ অতীতে ছিল। তারা কি সে পথ নিতে পারবে? কিন্তু ইউনূস সাহেবের ভাবগতিক দেখে মনে হচ্ছে সে বড়ই পলকা, বড়ই হচ্ছে সমস্ত ডিকটাম নিয়ে চলে, যে ডিকটামগুলো আসে কখনো কখনো পশ্চিমা শক্তির কাছ থেকে, কখনো কখনো আসে হচ্ছে সেইখানে অবস্থানরত মূলত বিএনপির বেশ কিছু হচ্ছে প্রাক্তন সামরিক অফিসার যারা আমেরিকা বা ইউরোপের দেশে থাকেন এবং কথায় কথায় ভিডিওর মাধ্যমে তারা উগ্রতাকে প্রচার করেন এবং অত্যাধিক পরিমাণে ভারত বিদ্বেষকে তারা একটা ন্যারেটিভ আকারে বাংলাদেশের জনগণের সামনে দিয়ে যান, এবং যে কারণে বাংলাদেশের মানুষ তাদের দ্বারা অনেকটা উদ্দীপ্ত হয়। তার কারণ তারা অন্য কিছু হলে শুধু রেমিটেন্সের লোভ দেখান, যে আমরা দরকার পড়লে হাফ বেলা আপনারা খেয়ে থাকুন, তথাপি ভারতের কাছে নিজেদের আত্মসমর্পণ করবেন না। দরকার পড়লে আমরা এখান থেকে আমাদের সাধ্যমতো রেমিটেন্স আমরা পাঠিয়ে যেতে থাকব। বাংলাদেশের সহজ সরল সেই সমস্ত গ্রামের মানুষ তারা সেগুলোতে বিশ্বাস স্থাপন করেন। এইভাবেই চলছে, কিন্তু এভাবে কতদিন? পাশ্চাত্য বিশ্ব, ইউরোপ, আমেরিকা আজকে কিন্তু এই প্রশ্নগুলোতে এবং বিশেষ করে পাশ্চাত্যের ইউনিভার্সিটিগুলোতে এই নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু আওয়াজ উঠছে। এবং গাজায় ইসরায়েলের ভূমিকা নিয়ে
যেভাবে ইসলামিক দুনিয়া প্রতিবাদটাকে সংগঠিত করতে চেয়েছিল, সেগুলো প্রত্যেকটা অঙ্কুরে বিনষ্ট হয়েছে। ফলে বাংলাদেশ নিয়ে পাশ্চাত্য দুনিয়া এবং অন্য দুনিয়াও কিন্তু অন্যভাবে ভাবছেন। যেহেতু ডক্টর ইউনূস একজন নোবেল পুরস্কার জয়ী, তার বিভিন্ন পরিচিতি নিয়ে, বিশেষ করে হচ্ছে ক্ষুদ্র গ্রামীণ ঋণ, তা নিয়ে তার যে কাজ সেটা বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। কিন্তু তিনি ক্ষমতা হাতে নিয়ে যেভাবে আত্মসমর্পণমুখী একটা মনোভাব নিয়ে চলছেন এবং যেভাবে ভারত বিদ্বেষকে তিনি প্রশ্রয় দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, একের পর এক সেই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর নেতারা ছাড়া পেয়ে গেলেন। আমাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্টের পর একের পর এক জেল থেকে মুক্ত হতে থাকলেন। কেউ কেউ হচ্ছে জেল ব্রেক করে তারা বেরিয়ে এলেন এবং নিরুপায় হয়ে থাকলেন হচ্ছেন জেল রক্ষীরা। এভাবেই ছাড়া পেয়ে গেলেন হচ্ছে রহমানি, যিনি বাংলা ভাইয়ের পর তৃতীয় শীর্ষ নেতা ছিলেন আনসারুল্লাহ বাংলা টিম এর। অর্থাৎ এই যে তিনি বেরিয়ে এলেন, তার বিরুদ্ধে কিন্তু রাজীব হায়দার নামে একজন ব্লগারের উপর হত্যার অভিযোগ তার উপর ছিল। এছাড়াও আরও 5টি অভিযোগে তিনি অভিযুক্ত, কিন্তু তিনি জেল থেকে বেরিয়ে এলেন। তারপর আজাহার কথা তো বললামই, তিনি মুক্ত হয়ে গেলেন। এরকম বহু মুক্ত হয়েছেন যারা কিন্তু আগামী দিনে বাংলায় যারা এই মুহূর্তে রাজপথে আন্দোলন করছেন, সেই ভিড়ের মধ্যে তারা মিশে গেছেন। অর্থাৎ এই আন্দোলনগুলো জঙ্গি রূপ নিচ্ছে। অন্য প্রান্তে চলছে বিষোদ্গার। এই মুহূর্তে বাংলাদেশ, যখন এই ভিডিওটা করছি, বাংলাদেশের রাজপথ, সচিবালয়ে সরকারি কর্মচারীরা তাদের আন্দোলনের 5ম দিনে রয়েছে। হুমকি আসছে নতুন যে নিয়োগ আইন, সেই নিয়োগ আইনকে প্রত্যাহার করতে হবে। প্রায় 17 লক্ষ সেখানে কর্মী রয়েছেন, বাংলাদেশের সরকারি কর্মচারী, যারা বিভিন্ন পরিষেবা দেন। সরকারের সমস্ত কাজ তাদের উপর নির্ভরশীল। তাদেরকে মোটা দাগে দেখে দেওয়া হয়েছে এরা সব আওয়ামী লীগের সময় এরা এমপ্লয়মেন্ট পেয়েছে। তাহলে বিএনপির যে 2 দফায় 5, 10 বছর ছিল, সে সময় কোনো তাহলে এমপ্লয়মেন্ট হয়নি? নাকি তাদেরকে যেভাবে হোক সরিয়ে দিয়ে সেখানে ঢোকানো হবে হচ্ছে এই যে যারা ছাত্র সমন্বয়ক থেকে জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে, সেই পার্টির যারা ক্যাডার বা যারা নানাভাবে এখন এই বিগত 9 মাসে হাত পাকিয়েছে। ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ বলেও দিয়েছে যে তাদেরকে সরিয়ে দিয়ে পরের ব্যাচ রেডি আছে। এইভাবে সরকারি চাকরির দখল চলছে বিভিন্ন জায়গায়। ফুঁসে উঠেছেন এবার সরকারি কর্মচারীরা। বিভিন্ন জায়গায় জায়গায় এই বিক্ষোভ এখন দানা বাঁধছে, কারণ বাংলাদেশের কাছে এখন এক অস্তিত্বের লড়াই। সেই অস্তিত্ব বাংলাদেশ কি সত্যিকারের অর্থেই একটা মধ্যমপন্থী, উদার, তথাকথিতভাবে একটা ধর্মনিরপেক্ষ অবস্থানের মধ্যে দিয়ে যাবে, নাকি এক চরম উগ্রপন্থী একটা মতবাদে তারা নেবে, যেটাকে খিলাফতের দর্শন বলা হচ্ছে? দিকে দিকে হিজবুত তাহরির পতাকা দেখা যাচ্ছে, কালো পতাকার উপর সাদা আরবিতে লেখা, যা বিভিন্ন সময় সেনাবাহিনীর কাছেও এক শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এই ছবিগুলো পাশ্চাত্য দেশে গেলে পাশ্চাত্যের যারা ইউনিভার্সিটির গবেষক, বিভিন্ন ক্ষেত্রে যারা আগাম এই সম্ভাবনার কথাগুলো বিভিন্ন সময় বলে গেছেন অতীতে, বহু বছর আগে থেকে, তাদের এই কথার মধ্যে এক বড় রকমের সিলমোহর পড়ে যাবে। আবারও বলছি, বাংলাদেশ এক ভয়াবহ কিন্তু ইমেজ ক্রাইসিসের মধ্যে রয়েছে। সেই ইমেজ ক্রাইসিস থেকে বেরোবার জন্যে সে ভারত বিদ্বেষকে যদি অবলম্বন করে, তাহলে কোনো লাভ হবে না। তার কারণ ভারতের কূটনৈতিক অবস্থান, ভারতের পররাষ্ট্র নীতি সম্পর্কে পাশ্চাত্য দুনিয়া থেকে শুরু করে আফ্রিকান দেশগুলো, ল্যাটিন আমেরিকান দেশগুলো সম্মুখভাবে অবহিত। ভারতবর্ষের উন্নয়ন তারা দেখছে। ভারতবর্ষ কখনো কোনো দিন কোনো দেশে গিয়ে আক্রমণ করেনি, বা ভারতের কোনো দর্শন এটা বলে না যে আমার দর্শনই একমাত্র দর্শন যেটা পৃথিবীতে এক্সিস্ট করবে, বাদ বাকি সমস্ত ভুয়ো দর্শন। কখনোই এটা ভারত ভূমি থেকে কোনো দিন এটা উচ্চারিত হয়নি। ফলে এরকম একটা যখন পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে ইউনূস সাহেবের ভাবা উচিত। ইউনূস সাহেবের যিনি সংস্কার কমিশন করেছেন, সেই সংস্কার কমিশনের যিনি প্রধান রয়েছেন আলী রিয়াজ, তিনি উপদেষ্টা, তিনি আমেরিকাতে তো দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেছেন। তারও তো লেখা বই আছে,
যে বইতে তিনি কিন্তু বলেছিলেন যে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে বাংলাদেশের মৌলবাদ জঙ্গিবাদ অচিরাত কিন্তু বাংলাদেশকে আফগানিস্তানে রূপান্তরিত করবে। আজ তো তিনি ক্ষমতায়, কি ব্যবস্থা তারা নিচ্ছেন, নাকি নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছেন? ইউনূস সাহেব মাঝে মধ্যে গোসা করে বসে যাচ্ছেন যে তারা তাকে কাজ করতে দিচ্ছেন না, তাই তিনি পদত্যাগ করবেন। বাদবাকিরা বলছেন আরে আপনাকে রেখেই তো কাজটা হবে, আপনি পদত্যাগ করলে আমরা যাই কোথায়? এই ধরনের টানাপোড়েন চলতে থাকবে আর ভুগতে থাকবে বাংলাদেশ, আর নীরব দর্শক হয়ে শুধু দেখে যাবে ভারত। এইটা কখনোই হতে পারে না। তার কারণ ভারতের সামনে দক্ষিণ এশিয়ায় এই দেশ যদি এরকম এক জঙ্গি সন্ত্রাসবাদের আতুরঘর হয়ে ওঠে, তাহলে তো ভারত চুপ করে বসে থাকবে না, তা ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছে ভারত। অ্যাকশন আর রিয়াকশান আজ এই পর্যন্তই থাকছি। বাংলাদেশে একের পর এক অ্যাকশান আসছে, তার রিয়াকশানে কী ঘটছে এই সমস্ত কিছু আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরছি। ভবিষ্যতে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবে। তবে জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা পৃথিবীর শান্তিকামী গণতান্ত্রিক মানুষ যে লড়াই করছে, সেই লড়াইয়ের আখ্যান আপনাদের কাছে তুলে ধরব আমি, সুজিত চট্টোপাধ্যায়। আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।